রাজস্থানের একটি ছোট্ট গ্রামে এক শ্বশুর মশাই, যার নাম হরপ্রসাদ, সে নিজের বৌমার ঘরের দরজার ফাঁক দিয়ে তাদের অন্তরঙ্গের দৃশ্য দেখছিল, যেখানে তার বৌমা নির্বস্ত্র হয়ে করে চলেছে। এই ঘটনা দেখে তার শ্বশুর মশাইয়ের অবস্থা সত্যিই খারাপ হয়ে ওঠে। এবার সেই বৌমা অর্থাৎ রিমা বুঝতে পারে তাদেরকে কেউ দেখছে বাইরের থেকে। এটা বোঝা মাত্রই লাইটটিকে অফ করে দেয় ঘরের, আর তৎক্ষণাৎ জানালা খুলে দেখে বাইরে রয়েছে তার শ্বশুর মশাই। একই কাণ্ড, এত বিচ্ছিরি কাণ্ড! না না না, এর সত্যতা অন্য কিছু আছে। ভিডিওটা পুরো দেখলে আপনি কিন্তু জানতে পারবেন, তাই ভিডিওটি একটুও মিস করবেন না। সো হ্যালো গাইজ, আই এম শুভম অ্যান্ড ইউ আর ওয়াচিং ক্রাইম এক্সপোজ। ঘটনাটি রাজস্থানের ভরতপুর শহরের চিকসানা থানার নোহ গ্রামের, যেখানে পবন কুমার নামের একজন ব্যক্তি বাস করতেন। তার ওয়াইফ রিমা, এদের দুজনের মধ্যে বয়সের ডিফারেন্স বেশ অনেকটাই ছিল, প্রায় 14 বছরের ডিফারেন্স ছিল। এর বাড়িতে আরো দুটো ছেলে রয়েছে। পবন এবং রিমার 2 সন্তান রয়েছে, কার্তিক 6 বছরের, কৃতিকা 4 বছরের। এছাড়াও পবন কুমারের মা বাবা সেখানে উপস্থিত রয়েছেন এবং 2টি বোনও রয়েছে। এই গেল ইন্ট্রোডাকশন। এবার আসি সোজা 29শে মে ঘটনার দিন, যেদিন বিকেল 6:30টার সময় রিমা তার প্রিয় মানুষটিকে মেসেজ করে যে তুমি তো দিল্লিতে আছো, ওখানে কাজ করছো, আমার তোমাকে দেখতে খুবই ইচ্ছা করছে। লকডাউনে কাজও বন্ধ, সংসার চালানোও খুব মুশকিল হয়ে ওঠে এবং দেখা সাক্ষাৎও হচ্ছে না। সেই জন্য রিমার একটু মন হয় নিজের প্রিয় মানুষের সাথে দেখা করার। তৎক্ষণাৎ মেসেজ পাই সেই প্রিয় মানুষ। সে একজন বন্ধুর সাথে বসে তখন খাবার খাচ্ছিল। সেই বন্ধুকে নিয়েই ওই রাত্রেবেলা দিল্লি থেকে সোজা রাজস্থানের এই জায়গায় চলে আসে যে আমি আমার প্রিয় মানুষের সাথে দেখা করবই। রিমা একটা ফন্দি আটে যাতে কেউ জানতে না পারে। ব্যাপারটা কি সুন্দর অ্যাডভেঞ্চারাস না? সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় সেদিন রাত্রে, যাতে তার প্রিয় মানুষ তার সাথে দেখা করছে এই ব্যাপারে কেউ জানতে না পারে বা কিছু প্রবলেমও না হয়। সেইভাবেই রাত্রে সেই প্ল্যান এক্সিকিউট করা হয়। প্রিয় মানুষ বাড়ির মধ্যে আসে, কেউ বুঝতেও পারে না। কার্তিক কৃতিকা ঘরের মধ্যেই ঘুমাচ্ছিল। তাদের দুজনের পাশেই চাদর পেতে ভালোভাবে জুটিয়ে প্রিয় মানুষকে ভালোবাসে, প্রেম করে। শুনলে চমকে যাবেন, ঠিক তার পাশেই শুয়েছিল তার হাজব্যান্ড পবন কুমার। হ্যাঁ, এই প্রিয় মানুষ কিন্তু পবন কুমার নয়, এর নাম ভগেন্দ্র উর্ফে ভোলা। এবার এই কর্মকাণ্ড যখন চলছে তখন ঘুমের ওষুধ খাওয়া সত্ত্বেও তার হাজব্যান্ড ঘুম থেকে উঠে যায়। পবন কুমার যখনই দেখে যে তার স্ত্রী একজন অন্য মানুষের সাথে সেক্স করে চলেছে নির্বস্ত্র অবস্থায়, সে কোনোভাবেই মেনে নিতে পারে না, কেউই পারবে না। তৎক্ষণাৎ উঠে গিয়ে তার স্ত্রীকে অনেক কথা শোনায়, অনেক বকাঝকা করে এবং বাইরে বেরিয়ে হাল্লা করতে শুরু করে যে এই হচ্ছে তোমাদের বাড়ির বউয়ের কাণ্ড কারখানা। কিন্তু এটা করতে যাবে যখন, ঠিক সেই সময়ই ওই ভোলা পবনের মুখ চেপে ধরে আর তার স্ত্রী রিমা তার পায়ে পড়তে থাকে, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এই ধরনের কাজ করব না। কিন্তু পবন কোনো মতেই এই জিনিসটা মেনে নিতে পারে না। সে জোর করে তাদেরকে ছাড়িয়ে যেই যেতে যাবে তখন ভোলা সবকিছু ছেড়ে দিয়ে তার গলা চেপে ধরে। আর এই গলা চেপে ধরাটাই এতটা জোর করে হয়ে যায় যে পবন কুমারের শ্বাস সেখানেই আটকে যায়। আর এদিকে রিমা এত জোরে তার পাটি ধরে রেখেছিল যে প্রায় পড়েই যায় এবং পড়ে গিয়ে মাথা ফেটে রক্ত ভরে যায় পুরো বারান্দায়, যেটা তারা একেবারেই এক্সপেক্ট করেনি। এই 29শে মেয়ের ঘটনাটা কিভাবে ঘটলো, কিভাবে শুরু হয়েছে, আসুন জেনে নি একটু পাস্টে গিয়ে। এদের যখন বিয়ে হয় তখন এদের দুজনের বয়সের যেহেতু ডিফারেন্স অনেকটাই ছিল, মনের মিল হতেও সময় লেগেছিল, কিন্তু সব ঠিক হয়ে গিয়েছিল। পবন কুমার নিজের এই ছোট্ট গ্রাম ছেড়ে দিল্লিতে কাজ করতে গিয়েছিল যাতে 2 পয়সা রোজগার করে সেখানে ভালোভাবে থাকতে পারে। কিন্তু সে সেখানে নিজের স্ত্রীকে নিয়ে গিয়েছিল, কারণ এখন বিয়ে হয়ে গিয়েছে আর দূরে দূরে থাকার কোনো মানে হয় না, এবং সেখানে গিয়ে একটু খাবার তো খেতে পাবে, বউয়ের রান্না করা, সেই ভেবেই তাকে দিল্লিতে নিয়ে চলে যায়। এই গ্রামেরই এক বাসিন্দা ভোলা অর্থাৎ ভগেন্দ্র, সেও কিন্তু দিল্লিতেই থাকতো। এবার একে অপরে যেহেতু পরিচিত, মাঝে মধ্যেই বাড়িতে আসা যাওয়া হতো। তারা মাঝে মধ্যে বসে মদও খেত। পবন এবং ভোলা, তাদের মধ্যে বন্ধুত্ব ভালোই ছিল। কিন্তু এই ছোট্ট ফুটফুটে বউটি নিজের বুড়ো বর ছেড়ে এবার ভোলার প্রতি আসক্ত হয়ে যায়। তারপর এদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। পবন কুমার প্রায়ই বাড়ির বাইরে চলে যেত কাজ করতে, ঠিক সেই ফাঁক বুঝেই ভোলাকে ডেকে নিত নিজের বাড়িতে এবং তাদের মধ্যে বন্ধুত্ব, গল্প গুজব সমস্ত কিছু চলতো। এই বন্ধুত্ব আস্তে আস্তে বাড়তে থাকে, প্রেম ভালোবাসা অবধি যায়। তারপর ঘনিষ্ঠতা আরো বেড়ে যায় যখন রিমা নিজেদের ছেলেদেরকে স্কুল বা টিউশন পাঠিয়ে দিত। সেই সময় ভোলাকে ডেকে তার সাথে
করতো, আর এই অভ্যাস তাদের খুব বেড়ে গিয়েছিল। কিন্তু পবন কুমার এই ব্যাপারটি একদমই ধরে উঠতে পারে না। তারপর চলে আসে লকডাউন। সেই লকডাউনে পবন কুমার একটু ভয় পেয়ে গিয়েছিল, এখানে থেকে কি সংসার চালাতে পারবো, নাকি সব শূন্য হয়ে এখানেই মারা যাব। তাই তার বাবাকে বলে সে দিল্লি ছেড়ে সোজা চলে যায় নিজের গ্রামে, এবং তার বাবাও সেটাতে সাপোর্ট করে যে এখানে চলে এসো, যা ইচ্ছা তোমার যেটা মনে হয় কাজ করার মতো এখানে করবে, দূরে না থেকে বাড়ি চলে এসো। আর এবারে এখানে একটা বড় গ্যাপ পড়ে যায় রিমা এবং ভোলার পরকীয়াতে। প্রথম সবকিছু ঠিকই ছিল, কিন্তু রিমা ভোলার সেই ভালোবাসা, সেই করা সিনগুলো, সেই মোমেন্টগুলো ভুলতেই পারছিল না। আর সেই কারণেই সে মাঝে মধ্যে মেসেজ করতো এবং তাকে ডেকে পাঠাতো, যেটা সেই দিন রাত্রেও ঘটেছিল। সেটা প্রথম ছিল না, এর আগেও মাঝে মধ্যেই ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে ঘুম পাড়িয়ে তারা দুজনে ওই বাড়িতে ওই বেডে নিজের হাজবেন্ডের সামনেই লিপ্ত হতো, কেউ ধরতে পারতো না। কিন্তু 7 দিনের চোর একদিন ধরা পড়বেই, যেটা ধরা পড়েছিল পবন কুমার। কিন্তু সে ধরা পড়ে কিছু করতে পারেনি, শুধুমাত্র তারই জীবনটা গেল। এইবারে চলে আসি সেই রাত্রের পর কি হয়েছে। সেই রাত্রে মার্ডার হয়ে যাওয়াতে তারা চমকে যায় যে এটা কি হলো। এবারে এই লাশটিকে কিভাবে সরানো যায়, কিভাবে মিটিয়ে ফেলা যায় সমস্ত কিছু, যাতে কেউ জানতে না পারে। তৎক্ষণাৎ সেখানে যত কাপড় চোপড় জামা ছিল সমস্ত কিছু দিয়ে সেই রক্তকে মুছে বিছানার চাদর দিয়ে সেটাকে জড়িয়ে তাদের ওই বিছানার মধ্যেই, যেটা ডিভান টাইপের ছিল, তার মধ্যেই ঢুকিয়ে রেখে দেয়। এবং সেই দিন রাত্রে ভোলা এবং বাইরে দাঁড়িয়ে থাকা দীপ পালিয়ে যায়। পরদিন আবার আসে ভোলা এবং দীপ, এবং সেই ডেড বডিটিকে নিয়ে চলে যায় সেখান থেকে, এবং তাদের বাড়ির থেকে প্রায় 500 মিটার দূরে একটি ছোট্ট ঝিলের মধ্যে সেই লাশটিকে ফেলে দেয়। বস্তায় বন্দি করে প্রথমে, আর তারপর তার ভেতরে বড় বড় সাইজের পাথর ঢুকিয়ে জলের তলায় ফেলে দেয়, যাতে সেটা আর কোনোদিন উঠেই না আসতে পারে। এরপর রিমাকেও জানিয়ে দেওয়া হয় তুমি তোমার মতো করেই থাকো, কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই। আর ভোলাও এই কিছুদিন একটু দূরে দূরেই থাকে, যাতে কিচ্ছু কেউ টের না পায়। যথারীতি রিমা নিজের বাড়িতে জানায় যে পবনকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিছুদিন থেকে হঠাৎ করেই মিসিং হয়ে গেল। সেদিন ঘুম থেকে ওঠার পর থেকেই তাকে আর দেখতে পাচ্ছি না, সে কোথায় গেল। তার বাড়ির সবাই চিন্তিত ছিল, পুলিশকেও জানানো হয়েছিল যে মিসিং হয়ে গিয়েছে, কিন্তু সবাইকে জিজ্ঞাসাবাদ করার পরও কেউ কিছুই বলতে পারেনি। এবারে প্রায় অনেক মাস কেটে যাওয়ার পর, প্রায় 6 মাস কেটে যাওয়ার পর বলতে পারেন, সেই ঘটনা আবারও অনবরত হতেই থাকে, যে ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে ঘুম পাড়িয়ে দেয়, আর ওদিকে ভোলাকে আবার ডেকে আনে এবং আবার ছেলে মেয়ের সামনে, তাদের সামনে করতে শুরু করে। অবশ্যই তারা সেই সময় ঘুমন্ত থাকে। এই ঘটনার পর রিমা সব সময় ক্রাইম পেট্রোল দেখতো, যাতে সমস্ত বুদ্ধি বা কিভাবে ধরা পড়ে এইসব কিছু জানতে পারে, আর যাতে না বুঝতে পারে সেই ভঙ্গিমা চালিয়ে যেত। সে করবা চৌথের ব্রত রাখতো, সে শাড়ি পরতো, সিঁদুর পরতো, সবকিছু জেনেও চমকে যাবেন এটা শুনে যে যেদিন মারা হয়েছিল তাকে, তার পরদিন লুচি তরকারি নিয়ে সেই বেডের ওপরে বসেই খাবার খেয়েছিল। কতটা ডেঞ্জারাস ভাবতে পারেন এই ছোট্ট বাচ্চা মেয়েটি, যেটি দেখতে খুবই ফুটফুটে লাগছে। এবার এই নাটক যখন চালাতে থাকে তখন কেউই বুঝতে পারে না যে এর সাথে তাদেরই ঘরের বৌমা যুক্ত থাকতে পারে, বা কেউ এটাও বুঝে উঠতে পারে না যে পবন গেল কোথায়। কিন্তু সেই দিন রাত 1টা-1:30টার সময় যখন হরপ্রসাদ শর্মা অর্থাৎ রিমার শ্বশুর মশাই যখন তাকে দেখে করতে নির্বস্ত্র অবস্থায়, তখন সে চমকে যায়। তার ছেলে তো লাপাতা, তাহলে কার সাথে এই ঘটনা ঘটাচ্ছে? তখনই দরজা খুলতেই দেখতে পায় সেখানে রয়েছে ভোলা ওর ভগেন্দ্র। এটা দেখে সে প্রচন্ড চিৎকার করে উঠতে চায়, কিন্তু তখন তাকে তৎক্ষণাৎ চুপ করিয়ে দেওয়া হয় যে তোমার ছেলের সাথে যেটা করা হয়েছে সেটা কিন্তু তোমার সাথেও হবে, যদি ভালো চাও চুপ থাকো, কাউকে কিছু জানিও না। সেই রাত্রের জন্য শ্বশুর মশাই তখন একদম চুপ ছিল। সেখান থেকে ভগেন্দ্র চলে যায়, এবং যেহেতু পরের দিন সকালেই সবাইকে সবকিছু জানিয়ে দেওয়া হয়, তৎক্ষণাৎ রিমাকে নিজের বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এবারে ডাউট হয় যে তারা মেরেছে কিভাবে, বা মেরেছে কিনা আদেও, বা অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে, কি হতে পারে। এরও কিছুদিন পর যখন ভাই ফোটার সময় আসে, সেই সময় সেই দুই বোন তাদের দাদার রুমে যায়, এবং রুমে গিয়ে দেখে তাদের কিছু কিছু জামা কাপড়ের মধ্যে রক্ত লেগে আছে, এবং নতুন বালিশ বানানো হয়েছিল সেই সমস্ত জামা কাপড় দিয়ে। এই সমস্ত জিনিস দেখার পর তাদের ডাউট কনফার্ম হয়ে যায় যে তাদের বৌদি তাদের দাদাকে মেরেছে। পুলিশকে জানানো হয়, ইনভেস্টিগেশন শুরু হয়। তৎক্ষণাৎ দুইজনকে তুলে নেওয়া হয়, রিমাকেও এবং ভগেন্দ্রকেও। মার্ডার তারা করেছে কিনা এই কথা 2-4 বার জিজ্ঞাসা করতেই তারা কবুল করে নেয়। আর জিজ্ঞাসা করা হয় পবনের ডেড বডিটি কোথায় রয়েছে। সেই জায়গায় গিয়ে যখন ঝিল থেকে ওই ডেড বডিটিকে তোলার চেষ্টা করা হয়, শুনলে চমকে যাবেন, এই 6 মাসের মধ্যে শুধুমাত্র 17টি হাড়ের টুকরো বেঁচেছিল, এর বেশি আর কিচ্ছু পাওয়া যায়নি। মাছে, কচ্ছপে বা জলের বিভিন্ন পোকামাকড়ে খেয়ে নিয়েছিল সেই শরীরটিকে।
থেকে। আর কয়েক মাস অপেক্ষা করলে হয়তো তাদের এই বডি আর পেয়েও কাজ ছিল না। এই এতটা জঘন্য, এতটা ব্রুটাল মার্ডার করেছিল। একবার সাহস ভেবে দেখুন এই ফিনফিনে মেয়েটির কত ছিল, কি জঘন্য কাজ করেছিল নিজের প্রেমিকের সাথে এমন কাজ করার জন্য। এদের দুজনকে তো অ্যারেস্ট করাই হয়, সাথে দীপকেও হাতে নেওয়া হয়, যে এই মার্ডারের পরে লাশটিকে লুপ্ত করাতে তাদেরকে সাহায্য করেছিল। পুরো ঘটনা শুনে আপনাদেরকে একটা প্রশ্ন করব, এখানে আসল দোষ কাজ ছিল, কে ভুল করেছিল? কি মনে হয় আপনাদেরও কি ভাবা উচিত নয় যে আপনার বাড়িতে যে বন্ধুটি আসছে ভালো ভালো বলে, সে কি আদৌ ভালো মানুষকে আসছে? একবার ভেবে দেখবেন। বন্ধুগণ, জানি প্রচন্ড ডেঞ্জারাস ছিল ব্যাপারটি, কিন্তু তবুও জিজ্ঞাসা করব ভিডিও কেমন হচ্ছে, এক্সপ্লেনেশন কেমন হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট অবশ্যই আমরা দেখি, সেটার হিসাবে কাজও করা হয়, এবং দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে নতুন কেসে।